হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই এডিটোরিয়াল এক্সপ্লেনের ভিডিওতে একটা এরকম টপিক নিয়ে আমরা ডিসকাশন করব, যেই টপিকটা কিন্তু আমাদের ইউপিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা দেখব, কোথায় হেল্প করবে সেটা দেখব, আর কি করে এরকম প্রশ্ন আসলে ট্যাকেল করব এই টপিকটার থেকে সেটাও দেখব। জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিই, টপিকটার টাইটেল কি? কাস্টোডিয়াল ভায়োলেন্স ইন ইন্ডিয়া। টপিকে জাম্প ইন করার আগে চলুন আমি আপনাদেরকে একটা ব্রিফলেটে জিনিস দেখাই। রাইস আইএএস অন 12th অফ এপ্রিল জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছেন, আপনারা সবাই মোটামুটি জানেন। যারা জানেন না, যারা এখনো রেজিস্টার করেননি, তাদের জন্য আবার একবার আমি বলে দিই, এই জিএস স্কলারশিপ টেস্ট দিয়ে কিন্তু আপনারা আপ টু 100% স্কলারশিপ পেয়ে যাবেন ফর 10 months জিএস প্রি কাম মেন্স কোর্স অ্যান্ড 2 years জিএস প্রি কাম মেন্স কোর্স। যদি কিছু ফিচার্স বলি এক্সামের, সেটা হবে রেজিস্ট্রেশন কমপ্লিটলি ফ্রি। এর মোড অফ এক্সামিনেশন উড বি অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন, দুটোই। যেটা আপনার কনভিনিয়েন্স হবে সেখানটায় গিয়ে আপনি এক্সাম দেবেন, সেইভাবে এক্সাম দেবেন আপনি। আর যদি এক্সাম প্যাটার্নের কথা বলি, তবে এইটা পুরোপুরি আমাদের পেপার 1 প্রিলিমসের যেরকম থাকে সেরকমই 2 ঘন্টা 100টা কোশ্চেন, অর্ধেকটা পেপার 1, অর্ধেকটা পেপার 2। 2 ঘন্টা 100টা প্রশ্ন। আপনারা যদি চান যে এখনো যারা রেজিস্টার করেননি, যে চাইছেন এখনো রেজিস্টার করে দিই, তবে এই কিউআর কোডটা দিয়ে আপনারা রেজিস্টার করতে পারেন, বা আপনাদের যদি কিছু কোয়েরিজ থাকে সেটাও কিন্তু আপনারা ক্ল্যারিফাই করে নিতেন আইদার বাই কলিং ইন দি গিভেন নাম্বার, বা riceis.com ওয়েবসাইটে গিয়েও ডাইরেক্টলি আপনারা করতে পারেন। এবার চলুন আমরা ডাইরেক্টলি টপিকে জাম্প ইন করি। টপিকে জাম্প ইন করার আগে আমি চাইবো একটা কোর আইডিয়া আপনি মাথায় রাখুন ফ্রম দি ভেরি বিগিনিং। যেই আইডিয়াটা হলো কি, আমি ফিউ লাইনস বলবো, এই লাইন্সটা আমি চাই সবসময় যাতে আমরা যখন সেল থ্রু করছি টপিক থেকে, এই কোর আইডিয়াটা যাতে আমার মাথায় থাকে। দি আইডিয়া ইজ দি ডিগ্রি অফ সিভিলাইজেশন ইন আ সোসাইটি, the degree of civilization in a society can be judged by entering into its prison. Prison reflects whether justice is guided by reforms and dignity or by cruelty and retribution. আবার একবার বলে দিই, the degree of civilization in a society can be judged by entering into its prison বা entering its prison, as prison reflects whether the justice in that civilization is guided by reforms and dignity or by cruelty and retribution. তো আজকের টপিক ইটস অল অ্যাবাউট কাস্টোডিয়াল ভাইলেন্স, বি ইট ইন পুলিশ কাস্টোডি, বি ইট ইন জুডিশিয়াল কাস্টোডি। দো ইন ফার্স্ট কেস পুলিশ কাস্টাডি আমরা এই ভাইলেন্সটা বেশি দেখতে পারি ইন কম্প্যারিজন অফ জুডিশিয়াল কাস্টাডি। এরপরে নেক্সট আইডিয়া, এই টপিকটা যে পড়বো, কেন পড়বো? কেন কি এই টপিকটা আপনাদেরকে ইউপিএসসি জিএস পেপার 2 পলিটি অ্যান্ড গভর্নেন্সে হেল্প করবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এই আইডিয়াসগুলো কিন্তু আপনি কোথাও না কোথাও আবার জিএস পেপার 4 এথিক্সে লাগাতে পারবেন, কেন কি এটা কোথাও না কোথাও অ্যাকাউন্টেবিলিটির সাথে লিঙ্ক আছে, এথিক্সের সাথে লিঙ্ক আছে, কনস্টিটিউশনাল মোরালিটি আছে। তো যখনই মোরালিটি আসে তখন অটোমেটিক্যালি জিএস 4 এথিক্স আসবে। যদি প্রশ্ন আসে এরকম পেপার থেকে, এরকম টপিক থেকে, তো কিরকম হতে পারে সেটাও আমরা দেখতে পাচ্ছি এখানটায় আছে। এটা একটা মডেল প্রশ্ন। কি বলছে? কাস্টোডিয়াল ভায়োলেন্স ইজ আ রেলিক অফ কলোনিয়াল পলিসি that continues to undermine the constitutional morality of modern India. In the light of recent judicial developments, discuss the systematic challenges in eradicating custodial tortures and suggest comprehensive reforms to transit from force-based to right-based policing. সেটা কোথাও না কোথাও আবার সেটা ওই যে যেটা বলছিলাম, জাস্টিস সিস্টেম ইজ ড্রিভেন বাই রিফর্মস অ্যান্ড ডিগনিটি অর বাই ক্রুয়েলটি অ্যান্ড রেট্রিবিউশন। তো আবার ফোর্স বেস টু রাইট বেস, দি আপসাইড ডাউন। এরকম প্রশ্ন আসলে যাতে কেরম করে আপনি হ্যান্ডেল করতে পারেন, এই কন্টেন্টটা কিন্তু সেই দিক দিয়ে পুরোপুরি ওয়েল ইকুইপড। তো চলুন আমরা কন্টেন্টটা দেখে নিই এবার। কিপিং ইন মাইন্ড যেটা প্রথমেই বলেছিলাম, অ্যান্ড ইয়েস এটা কোথার থেকে পড়তে হতো, যারা আপনারা জানেন না তাদের জন্য বলে দিই, ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার, অ্যান্ড সেই রিলেটেড কন্টেন্ট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ
বাংলাতেও কিন্তু আপনারা বাই আফটারনুন পেয়ে গেছিলেন। এখন চলুন আমরা এটার উপরে ডিটেইল ডিসকাশন করে নিই, যেরকম আমরা রোজ করতে থাকি। তো আমরা এটা শুরু করব রিসেন্ট কনটেক্সট দিয়ে, যে হঠাৎ করে এই কাস্টোডিয়াল ভায়োলেন্স কেন ফোরফ্রন্টে আসলো, কেন পড়বো, কেন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো। কেন কি এটা তো এরকম কিছু না যে নতুন হয়েছে, কেন কি আমরা যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডস দেখবো ইন দিস কন্টেন্ট, আমরা দেখবো এটা কোনো অ্যাব্রাপ্টলি কিন্তু আসেনি। এটা কোথাও না কোথাও এর ব্যাকগ্রাউন্ড অনেক ব্যাকডেটেড আমরা দেখতে পারি। তো এখন কেন ইম্পর্টেন্ট হয়ে গেল? ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ রিসেন্টলি একটা কাস্টোডিয়াল ডেথের পরে কোর্টের জাজমেন্ট এসছে, যেই মার্ক করছে আ মেজর স্টেপ ইন জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি অ্যাজ ইট এক্সপোজেস দি সিস্টেমেটিক ফেলিয়ার অফ পলিসিস। আমাদের যে পলিসি আছে তার একটা সিস্টেমেটিক ফেলিয়ার বের করছে এই জাজমেন্টটা। দ্যাট কাইন্ড অফ pinpointedly points out that আমাদের ওয়েলফেয়ার পলিসি কোথাও না কোথাও অ্যালাইন না উইথ আমাদের কনস্টিটিউশনাল মোরালিটি, অ্যাজ ওয়েল অ্যাজ এটা আবার রিঅ্যাফার্ম করছে যে জুডিশিয়াল রোল ইন প্রোটেক্টিং কনস্টিটিউশনাল রাইট আরও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, অ্যাজ দি দি স্টেট which has been given power to protect our right is abusing that right. তো যখন এরকম স্টেট করছে তখন এরকম জুডিশিয়ারির আপহোল্ডিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, অ্যাজ সিন ইন দি রিসেন্ট কাস্টোডিয়াল ডেথ কেসে জাজমেন্টে, যেখানটা কনভিক্ট করেছে ফিউ পুলিশম্যানসকে আর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্সদেরকেও, পুলিশ স্পেশালি পুলিশদেরকে, মাল্টিপল পুলিশ পার্সোনালসদেরকে। দিস ওয়াজ এ কনটেক্সট যে দি কাস্টোডিয়াল ভায়োলেন্স বা কাস্টোডিয়াল ডেথ তো হয়েছে। তো এই যে কাস্টোডিয়াল ডেথের আইডিয়াটা যেরকম প্রথমেই বলছিলাম যে অ্যাব্রাপ্টলি তো আসেনি, সেটাকে দেখার জন্য চলুন আমরা এই কাস্টোডিয়াল ডেথের ব্যাকগ্রাউন্ড দেখে নিই। তো ব্যাকগ্রাউন্ড দেখার আগে নিশ্চয়ই হোয়াট ইজ কাস্টোডিয়াল ভায়োলেন্স সেটা আমাদের ক্লিয়ার হওয়া উচিত। তো সেটা একবার ক্লিয়ার করে আমরা ডাইরেক্টলি জাম্প ইন করবো যে এটা কি অ্যাব্রাপ্টলি আসেনি যদি, তো এর ব্যাকগ্রাউন্ডটা কি ছিল। তো সবাই দেখে হোয়াট ইজ কাস্টোডিয়াল ভায়োলেন্স। Custodial violence refers to any form of physical or psychological harm intended on a person in police or judicial custody। যেরকম বলছিলাম যে আইদার ফিজিক্যাল, শারীরিক বা মানসিক, যেইভাবেই আপনি হার্ম পৌঁছান না কেন একটা পার্সনকে, কোন পার্সনকে এখনো কিন্তু কনভিক্টেড না, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না, যেই পার্সনটা ইজ আন্ডার জুডিশিয়াল অর পুলিশ কাস্টাডি, সেইটা দ্যাট ইনক্লুডস, এটা কি কি ইনক্লুড করবে? টর্চার হতে পারে, মেন্টাল হ্যারাসমেন্ট হতে পারে, কেন কি ফিজিক্যাল বলছি বলে টর্চার, মেন্টাল হ্যারাসমেন্ট হতে পারে, ইভেন সেক্সুয়াল অ্যাবিউস হতে পারে, তার সাথে এক্সট্রিম ফর্মে গিয়ে কাস্টোডিয়াল ডেথ হতে পারে। কেন হচ্ছে? দি আইডিয়া ইজ জাস্ট টু কনফেস দি ক্রাইম, যাতে সেই মানুষটা এই রকমের যে ক্রাইমটা তার উপরে চার্জ করা হচ্ছে সেটাকে কনফেস করে, ডিসপাইট it is being illegal and violative of fundamental rights. So this is the core idea of what is custodial violence. Custodial violence এর extreme form কি? Death, custodial death. তার মধ্যে অনেক পার্ট আছে, তো custodial violence would be bigger circle, তার মধ্যে একটা পার্ট would be custodial death। কেন কি এর মধ্যে আরো পার্ট আছে যেখানটায় আমরা দেখতে পাচ্ছি যে তাতে তো ডেথ হচ্ছে না, কিন্তু সেক্সুয়াল অ্যাবিউস হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে, ফিজিক্যাল টর্চার্স হচ্ছে, তার এক্সট্রিম পয়েন্ট উড বি কাস্টোডিয়াল ডেথ। আর সেটাই এই জাজমেন্ট কিন্তু পয়েন্ট আউট করেছে, যেটা হয়েছে রিসেন্টলি দিল্লিতে। এরপরে চলুন, যেরকম বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড আমরা একবার দেখে নিই যে এই কাস্টোডিয়াল ডেথের ব্যাকগ্রাউন্ডটা কি, এটা কি রিসেন্ট টাইমস নাকি অ্যাব্রাপ্টলি এসছে, নাকি আগের থেকেই চলে আসছিল। তো এইটাকেও আমরা যদি এনশিয়ান্ট টাইমসে দেখি, উই উড সি যে কোথাও না কোথাও অর্থশাস্ত্রা চাণক্যার, সেও কিন্তু এই হার্শ পানিশমেন্টের উপরে এমফ্যাসিস করছে, যেখানটা সে বারবার বলছে এরকম হার্শ পানিশমেন্ট কিন্তু কোথাও না কোথাও খুব দরকার ডেটারেন্স ক্রিয়েট করার জন্য সোসাইটিতে। আমরা যদি তার কিছু পরে চলে আসি, মিডেবল ফেজে চলে আসি, আমরা দেখব দি সেম আইডিয়া ইজ পোর্ট্রেট থ্রু ডিফারেন্ট নেম, শরিয়ত ল, ইসলামিক জুরিসপ্রুডেন্স, যেখানটায় আবার এই রকমেরই সেম টর্চার বা পানিশমেন্ট কিন্তু দেওয়া হচ্ছে জাস্ট টু ক্রিয়েট ডেটারেন্স ইন দি সোসাইটি। সেটাকেই আমরা কলোনিয়াল পিরিয়ডে দেখতে পারি তার ইনস্টিটিউশনালাইজেশন হচ্ছে, in form of what? In form of Police Act 1961, in form of Prison Act, in form of the Prison Act of 1874, and in form of other
পুলিশ ফোর্সেস অ্যাক্ট, যেখানটায় এই রকমের টর্চার্সগুলোকে কিন্তু ন্যাশনালাইজ করে দেওয়া হচ্ছিল, যে নর্মালাইজ করে দেওয়া হয়েছে। পুলিশ যে কাউকে ডিটেইন করছে উইদাউট এনি জাস্টিফিকেশনস, উইদাউট এনি অ্যান্সার্স। অনেক পলিটিক্যাল লিডার্সদেরকে ওয়ার ফ্রিকোয়েন্টলি সাবজেক্টেড টু বিটিংস। পলিটিক্যাল প্রিজনার্সদেরকে অর্ডিনারি ডিটেইন করা হচ্ছিল। তার সাথে এই যে প্রিজন অ্যাক্ট আমি বলছিলাম 1894, সেখানটায় ওয়াইড ডিসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছিল এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজগুলোকে, যেটা কোথাও না কোথাও আবার এটা রিএনফর্ম করছিল যে দিস পিরিয়ড এন্ট্রেন্সড উইথ কালচারাল অথরিটি উইদাউট অ্যাকাউন্টেবিলিটি। কোনো একটা অথরিটি তো দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার পেছনে যে অ্যাকাউন্টেবিলিটি, দি কোর আইডিয়া, সেটাকেই কিন্তু কোথাও না কোথাও মেনশন করছিল না। দি ভেরি বিগিনিং অফ দি ডিসকাশন আমি কিন্তু আবার বলছিলাম, আবার বলি যে একটা সিভিলাইজেশন, দি ডিগ্রি অফ সিভিলাইজেশন কতটা, দি সোসাইটির বা সিভিলাইজেশনের কতটা সে ডেভেলপ করেছে, সেটা তখনই বোঝা যাবে তখন যার সোসাইটির প্রিজনে গিয়ে কেউ যখন থাকা শুরু করবে। কেন কি তখনই সে বুঝতে পারবে যে আইদার এই যে কালচারাল অথরিটিটা অ্যাসার্ট করছে তার পেছনে কি কোনো অথরিটি বা অ্যাকাউন্টেবিলিটি আছে দ্যাট ইজ বিন গাইডেড বাই রিফর্মস অ্যান্ড ডিগনিটি, নাকি কোনো অ্যাকাউন্টেবিলিটি উইদাউট ইন অ্যাকাউন্টেবিলিটি ছাড়াই ক্রুয়েলিটি অ্যান্ড রেট্রিবিউশনের মাধ্যম দিয়ে এই জিনিসগুলো করা হচ্ছে। দি সেম আইডিয়া এমফাসিস করা হয়েছে এখানটায়। আমরা যদি ফোর্থ ফেজে চলে যাই, যেখানটা আমরা দেখব পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ফেজে, সেখানটাও কিন্তু আমরা কোথাও না কোথাও ইনস্পাইট অফ দি ফ্যাক্ট যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কিন্তু তখন কনস্টিটিউশন চলে এসছে, ইনস্পাইট অফ দ্যাট আমরা দেখছি কোথাও না কোথাও এই রকমের কলোনিয়াল মাইন্ডসেট কিন্তু কন্টিনিউশন হচ্ছে, যেখানটা আমরা দেখি উইক রিফর্মস অ্যান্ড পুয়ার অ্যাকাউন্টেবিলিটির জন্য সেম জিনিস কিন্তু কন্টিনিউয়াস ফর্মে হয়েই যাচ্ছে। কেন? ইন কাইন্ড অফ লিমিটেড রিফর্মস, পারসিস্টেন্ট কোহার্সিভ অ্যান্ড হাইয়ারিক্যাল মাইন্ডসেট, colonial mindset and weak accountability mechanism, outdated laws। এটা কোথাও না কোথাও আবার এই জিনিসটাকেই পয়েন্ট আউট করছে, যেরকম বলছিলাম যে ডিসপাইট হ্যাভিং কনস্টিটিউশনাল গ্যারান্টিজ, custodial violence continued due to systematic inertia and lack of institutional modernization। তো যদি ইনস্টিটিউশনাল মডার্নাইজেশন হয়নি কিন্তু কনস্টিটিউশনাল গ্যারান্টিজ ছিল, তো সেগুলো চলুন আমরা একবার দেখে নিই, যে যাতে আরেকটু বেটার আইডিয়া পাই। কেন কি কোশ্চেন তো আবার বলেছে যে আমাদেরকে চেঞ্জ আইডেন্টিফাই করতে হবে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটাকে কি করে ইরাডিকেট করতে হয়, চ্যালেঞ্জেস, এটাকে ইরাডিকেট করতে গিয়ে কি চ্যালেঞ্জেস ফেস করব, আর কম্প্রিহেন্সিভ রিফর্ম সেগুলোও বলতে বলেছে। তো সেগুলো বলার জন্য আমার ব্যাকগ্রাউন্ড তো খুব ভালো করে জেনে নেওয়া উচিত। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা লিগ্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল সেফগার্ডটাও দেখে নেব, যেখানটা আবার আমরা 3টে ভাগে দেখব, যেখানটা কনস্টিটিউশনাল পার্টটা দেখব, সেকেন্ড তার এগেনস্টে যদি কোনো জুডিশিয়াল সেফগার্ডস থাকে সেটাকেও দেখব, আর তার সাথে লিগ্যাল পার্টটাকেও দেখব। তো আমি যদি কনস্টিটিউশনে দেখি, আই উড সি 3 আর্টিকেলস, আর্টিকেল 21, আর্টিকেল 20 সাবক্লজ 3 অ্যান্ড আর্টিকেল 22। মাইন্ড ইট, এটা কিন্তু আমি কোনো অ্যাসেন্ডিং অর্ডারে করিনি, বাট অন ইটস ইম্পর্টেন্স। কেন কি আমরা যখন এরকম কনস্টিটিউশনাল পার্টটা ডিল করি তখন তার ইম্পর্টেন্সটাকে বেশি এমফাসিস দিই। তো এরকম জুডিশিয়াল বা কাস্টোডিয়াল ভায়োলেন্স যদি হয়ে থাকে, সেখানটায় সবথেকে প্রথম কোন রাইটটা আসবে? দ্যাট ইজ আর্টিকেল 21, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। The second would be Article 20 subclause 3, which talks about protection against self incrimination। যেখানটায় আমি যখন বলছিলাম যে দি কোর আইডিয়া, এই ভায়োলেন্সের কোর আইডিয়া কি, যাতে আপনি কনফেশনটা অ্যাকসেপ্ট করে দেন যে যেই চার্জেসগুলো আপনার উপরে লাগানো হচ্ছে, এক্স পার্সনের উপরে লাগানো হচ্ছে, সেগুলো সঠিক। সেটা থেকে কোথার থেকে বাঁচাচ্ছে? আর্টিকেল 20 সাবক্লজ 3। আর তার সাথে আর্টিকেল আর্টিকেল 22 কিসের থেকে বাঁচাচ্ছে? আরবিট্রারি অ্যারেস্ট ইন সাম কেসেস, যাতে সেখানটায় যে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল লেখা আছে সেগুলো যাতে ফলো হয়, সেটাও কোর্ট এমফাসাইজ করে। দি সেকেন্ড পার্ট উড বি যে জুডিশিয়াল সেফগার্ড কি আছে। এখানটা আমরা দুটো জাজমেন্ট দেখবো। দি ফার্স্ট জাজমেন্ট উড বি ভেরি ইম্পর্টেন্ট জাজমেন্ট, DK বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানটা আমরা অ্যারেস্ট গাইডলাইন্সগুলো দেখি, যেখানটায় কোর্ট এমফাসাইজ করে যে দেয়ার শুড বি আ প্রপার অ্যারেস্ট গাইডলাইন্স which would guide all those arrests। And the second would be নীলাবাতি ভার্সেস দি স্টেট অফ উড়িষ্যা। আমরা সেখানটাও দেখি যে যদি এই রকমের ভায়োলেন্স হয়ে থাকে, তবে তার কম্পেনসেশন জুরিসপ্রুডেন্স কী করে থাকতে পারে সেটাকেও এনশিওর করে। যেখানটায় প্রথমটা ডিটারেন্স ক্রিয়েট করে ইন দি সেন্স অফ যাতে এরকম ইনজাস্টিস না হয়।
সেকেন্ডটা কোথাও না কোথাও এই জিনিসটাকে রেকগনাইজ করে যে ইনজাস্টিস যদি হয়েও থাকে, তবে তার থেকে আমি কি করে আমার সিটিজেন্সদেরকে সেফগার্ড করব, বা তার ফেয়ার রেমুনারেশন কি করে দেওয়া যেতে পারে, রেমুনারেশন তো না, তার তার কি করে ভরপাই করা যেতে পারে, সেটাকে এই দুটো কেস ইনশোর করে। অ্যান্ড অ্যাট লাস্ট যদি আমি স্ট্যাটিউটারি বা লিগাল সেফগার্ডস দেখি, আই উড সি তিনটে: আইপিসি, সিআরপিসি অ্যান্ড এভিডেন্স অ্যাক্ট। মাইন্ডেড যে নাম এখন চেঞ্জ হয়ে গেছে ফ্রম আইপিসি টু ভারতীয় ন্যায় সংহিতা, for CRPC to Bharatiya Suraksha Sanhita, and the fourth Evidence Act is changed to Sakya Adhiniyam. তো সেখানটায় দাঁড়িয়ে আমি যদি আইপিসিটা দেখি, এটা প্রথমেই বলছে যে আপনি যে এরকম যদি কোনো কাজ করেন, তবে আপনার এগেনস্টে কি ক্রাইম হতে পারে, ফার্স্ট প্লেসেই ডিটারেন্স ক্রিয়েট করছে। দি সেকেন্ড পার্ট সিআরপিসি, যেটা আবার কোথাও না কোথাও বলছে যাতে এটা এরকম না হওয়ার জন্য কি কি সেফগার্ডস থাকা উচিত অ্যারেস্ট করা জারি করা কালীন, যেখানে মেমো ইস্যু করা উচিত নেক্সট টু ভিকটিম, বা যাকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে যাতে পুরো জানানো উচিত যে কী কী ব্যাপার, কী বৃত্তান্ত, সেটার ব্যাপারে ডিটেলড ইন মোস্ট অফ দি কেসেস, একটা বা ফিউ এক্সেপশন ছাড়া। আর তার সাথে কোন কোন এভিডেন্সগুলোকে না হবে যাতে সেলফ ইনক্রিমিনেশনগুলোকে স্টপ করা যায়, তাই এভিডেন্স অ্যাক্টও আমরা দেখতে পারি। তো ইনস্পাইট অফ অল দিস, যদি এই জিনিসগুলো পারসিস্ট করছে, তবে তার কি কনসিকুয়েন্সেস ইন সোসাইটি, চলুন সেটা দেখে নিই। দি ফার্স্ট কনসিকুয়েন্সেস উড বি, যেরকম আমরা দেখতে পাচ্ছি এই রকমের যদি সেফগার্ড থাকে তবুও যদি এই জিনিসগুলো ভুলগুলো হয়, এটা কোথাও না কোথাও হিউম্যান রাইটস ভায়োলেশনের উপরে বারবার পয়েন্ট আউট করছে, which undermines the dignity and constitutional law, constitutional value of the land. The second would be, on a bigger note, it somewhere erodes the trust of the citizen. যেই ট্রাস্টটা একজন আরেকজনের সাথে বিল্ড হয়েছে, যেখানটায় তারা নিজেদের লিবার্টি স্টেটের কাছে ছেড়েছে, কেন কি স্টেট বলেছে যে আমি আপনাদেরকে সেফগার্ড করবো, সেই ট্রাস্টটাই কোথাও না কোথাও ভায়োলেট করছে থমাস হবের আইডিয়াটা। দি থার্ড উড বি, যে এটা কোথাও না কোথাও মিসক্যারেজ অফ জাস্টিস, যেরকম আমি আপনাকে প্রথমেই বলছিলাম, যখন স্টেট যাকে এই রকমের রাইটসগুলোকে সেফগার্ড করার জন্য পাওয়ার্স দেওয়া হয়েছে, যখন সেই রাইটসগুলোই অ্যাবিউজ করতে শুরু করে দেয়, এটা কোথাও না কোথাও মিসক্যারেজ অফ জাস্টিস, ফলস কনসেনসেশনস, যেখানে রংফুল কনভিকশন করা হচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট এই রকমের জিনিসপত্র হলে তো আমাদের গুডউইলও কোথাও না কোথাও হার্ম হচ্ছে ইন ইন্টারন্যাশনাল ফোরাম। তো আমাদের যে একটা ইন্টারন্যাশনাল ইমেজ আছে, আমাদের যে ক্রেডিবিলিটি আছে ইন ইউনাইটেড নেশনস, আর আরও মাল্টিপল এরিয়াজ এগেনস্ট টর্চার যে কনভেনশনটা আছে, আমরা পরের দিকে পড়বো, সেখানটাও আমাদের পিকচারটা হার্ম হচ্ছে। তো যদি আমরা বুঝতে পারছি এর ইমপ্লিকেশনসগুলো সোসাইটিতে কতটা খারাপ, তবুও কেন এটাকে সলভ করতে পারছি না? তার চ্যালেঞ্জেস কী কী? যে এই রকমের বোঝা সত্ত্বেও কেন এই প্রবলেমসগুলো সলভ হচ্ছে না? তবে তার চ্যালেঞ্জেস কি? দি ফার্স্ট চ্যালেঞ্জ উড বি পুয়ার ইমপ্লিমেন্টেশন অফ দি জাজমেন্ট অফ প্রকাশ সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। যেখানটায় এই জাজমেন্ট পরিষ্কার করে কিছু পুলিশ রিফর্মসের কথা বলেছিল, কাস্টোডিয়াল ভায়োলেন্সের কথা বলেছিল, সেই রকমের ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে না। কেন? কেন কি আমাদের কাছে সেই অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম নেই? অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম নেই কেন? কেন কি আমাদের কাছে সেই ক্যাপাসিটি নেই, সেই ট্রেনিং ইনস্টিটিউট নেই, সেই ফরেনসিক ল্যাবরেটরি নেই, সেই রকমের ইনস্টিটিউশনসগুলো নেই, যেইটা এই রকমের হার্মগুলোকে বা ভায়োলেন্সগুলোকে বা ইনজাস্টিসগুলোকে স্টপ করতে পারবে। প্রকাশ সিং ইমপ্লিমেন্ট হয়নি, তার জন্য প্রকাশ সিং কেন ইমপ্লিমেন্ট হয়নি? কেন কি আমাদের কাছে ট্রেনিং, ফরেনসিক ক্যাপাসিটি এইসব ইমপ্লিমেন্ট করার জন্য জায়গা নেই। কেন নেই? কেন কি এর এগেইনস্টে যে উইক এনফোর্সমেন্ট অ্যান্ড সেফগার্ড থাকা উচিত, যে টেকনোলজিসগুলোকে ইনক্লুড করা উচিত, সেগুলো কোনো রকমে করা হচ্ছে না। লাইক সিসিটিভিস, লাইক আদার এনফোর্সমেন্ট, পুলিশ স্টেশনে সিসিটিভি থাকা উচিত, বডি ক্যামস থাকা উচিত, আমরা পরের দিকে দেখবো এক্সাম্পল। আর এ সত্ত্বেও যখন এগুলো ফলো হচ্ছে না, কোথাও না কোথাও আমাদের জুডিশিয়াল ডিলেও এই রকমের জিনিসগুলোকে আরও বাড়াবা দিচ্ছে। যেখানটা আমরা দেখছি অনেক কেসেস পেন্ডিং ইন মাল্টিপল লেভেল অফ কোর্টস, বি ইট হাইয়ার কোর্ট, বি ইট লোয়ার কোর্টস। তো এই রকমের জুডিশিয়াল ডিলে কোথাও না কোথাও সেম জিনিসকে রিএফার্ম করছে, যে প্রথম ৩টে পয়েন্ট তো হচ্ছেই চ্যালেঞ্জেসে, দি সেম পয়েন্ট ইজ রিএমফাসাইজ টু জুডিশিয়াল ডিলে। তো এই ডিলেসগুলোকে কমাতে হবে, সেটাই ওয়ে ফরওয়ার্ডে। তো ওয়ে ফরওয়ার্ড যেরকম বলেছিল যে এই রকমের চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করার জন্য কিছু মেজার্স বলতে হবে। তো মেজার্স বলার আগে চলুন আমরা কিছু একটা গ্লোবাল প্রসপেক্টিভ দেখে নিই, যাতে ওয়ে ফরওয়ার্ডটা আরও বেটার আসে, যেরকম চ্যালেঞ্জেসের ক্ষেত্রে দেখলাম।
তো ওয়ে ফরওয়ার্ডও আমরা দুটো ভাগে ভাগ করবো মেজরলি। দুটো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস দেখবো, যদি হলে আপনাদের যদি স্পেসিফিক্যালি কোনো কান্ট্রির কথা মনে না পড়ছে, তো এই দুটো জেনরিক আপনি ইনস্টিটিউশনসের নাম লিখে চলে আসতে পারে, ইউ ক্যান সেল থ্রু দ্যাট পার্ট। আর যদি আপনার স্পেসিফিক্যালি মনে থাকতে পারে, তবে এই তিনটে কান্ট্রি যেখানটা আমরা ইউএস, ইউকে আর জাপানের কথা বলবো, সেইগুলোকে আপনি স্পেসিফিক্যালি বলতে পারেন। দি ফার্স্ট পার্ট উড বি ইন্টারন্যাশনাল নর্মস সেট বাই ইউনাইটেড নেশন, যেখানটা ইউনাইটেড নেশন কোথাও না কোথাও এই সেটস অ্যান্টি টর্চার নর্মস, যেটা অল ওভার দি ওয়ার্ল্ড সবাই জিনিসটাকে মানে। মেনি কান্ট্রি অ্যালাইন্স দেয়ার ডোমেস্টিক লস উইথ দিস। দি সেকেন্ড পার্ট উড বি ইউনাইটেড নেশনস কনভেনশন এগেনস্ট টর্চার ফ্রেমওয়ার্ক, স্পেসিফিক্যালি টর্চারের কথা বলছে, যেটা প্রহিবিট স্ট্রাকচার অ্যান্ড ম্যান্ডেট স্ট্রিক্ট পানিশমেন্ট ফর অফেন্ডার্স, যারা যারা এরকম কাজ করবে তাদের এগেনস্টে যাদের এরকম করা উচিত। এই রকমের জিনিসপত্র কিন্তু অলরেডি কান্ট্রিজ লাইক ইউকে অ্যান্ড ফ্রান্স কিন্তু ইনকর্পোরেট করে দিয়েছে। দি থার্ড পার্ট উড বি দি প্র্যাকটিসেস ডান বাই দি ডেভেলপড কান্ট্রিজ, যেখানটা আমি বলছিলাম ইউএস, ইউকে আর জাপানের কথা দেখব। আমরা দেখব ইউএসএ কিন্তু ইউজ অফ বডি ক্যাম এগুলো হয়, মিরান্ডা রাইটস, স্ট্রং জুডিশিয়াল ওভারসাইট টু প্রিভেন্ট কোহরশন। আমরা দেখেছি, আমরা যখন রাস্তাঘাটে বেরোই এখন কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডসদের কাছেও কিন্তু এরকম একটা ক্যামেরা থাকে, সেম ক্যামেরা যাতে সবার কাছে অ্যাভেলেবেল থাকে সেটাকে মেক শিওর করতে বলছে। ইউএস এই প্র্যাকটিস আছে, তাদের কাছে স্পেসিফিক্যালি রাইটস আছে, মিরান্ডা রাইটস। তারপরে স্ট্রং জুডিশিয়াল ওভারসাইট আছে। দি সেকেন্ড পার্ট ইজ ইউকে, যেখানটা তাদের কাছে ইন্ডিপেন্ডেন্ট বডিজ আছে, লাইক ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট ইনভেস্টিগেশন পুলিশ মিসকন্ডাক্ট, যারা এই রকমের পুলিশ মিসকন্ডাক্টগুলোকে ইনভেস্টিগেট করে। ইন্টারনাল কোনো বডি না, একটা এক্সটার্নাল বডি, একদম সেগ্রিগেটেড, একদম ইন্ডিপেন্ডেন্ট, একদম মেড বডি, যারা এই রকমের চার্জেসগুলোকেই ডিল করবে। অ্যান্ড অ্যাট লাস্ট জাপান কোথাও না কোথাও এই রকমের যখন তার মানে ক্রাইমসগুলোকে একসেপ্ট করতে হয় বা কনফেশনসগুলোকে রেকর্ড করতে হয়, সেটাকে কোথাও না কোথাও আবার রেগুলেশনস তার জন্য নিয়ে এসে, যেরকম ভিডিও রেকর্ডিং করতে হবে ডিউরিং ইন্টারোগেশন অ্যান্ড স্ট্রিক্ট প্রসিডিওরাল সেফগার্ডস কিন্তু ইনশিওর করতে। তো কিপিং অল দিস ইন মাইন্ড, চলুন আমরা এবার একটা ওয়ে ফরওয়ার্ড ড্র করি, যেখানটা ফার্স্ট ওয়ে ফরওয়ার্ড উড বি দি অ্যাড্রেসিং দি ফার্স্ট চ্যালেঞ্জ, যেটা প্রকাশ সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা ইমপ্লিমেন্ট করা হয়নি, সেটা যাতে ইমপ্লিমেন্ট করা হোক ইন ফর্ম অফ পুলিশ রিফর্ম। দি সেকেন্ড উড বি লিগাল রিফর্ম, যে ইউনিক্যাটের যে টর্চার লসগুলো আছে সেগুলো যাতে র্যাটিফাই করি আমরা, অ্যান্টি টর্চার সেগুলোকে র্যাটিফাই করা, তো আমরা সিগনেটারি কিন্তু র্যাটিফাই করিনি। দি থার্ড উড বি টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন ইন ফর্ম অফ সিসিটিভি, বডি ক্যামস, আর আরও যেই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে অ্যাড করা যেতে পারে সেগুলো যাতে করবে। আর এইগুলোর কোথাও না কোথাও তার উপরে একটা ইনস্টিটিউশন বসানো উচিত, যে এইগুলোকে ওভারসাইট করবে থ্রু দিস টেকনোলজি ইন ফর্ম অফ স্ট্রেংথেনিং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সেটাকেও করা যেতে পারে। দি ফিফথ উড বি যে জুডিশিয়াল যে ভিজিলেন্স অ্যান্ড যে ট্রেনিং থাকা উচিত, যাতে আপ টু ডেট থাকে, যাতে এই রকমের যদি মিসহ্যাপেনিং বা ইনজাস্টিস হয়, তারা যাতে ফাস্টলি সেইগুলোকে ক্যাপচার করে সেগুলোর এগেন্সে জাজমেন্ট দিতে পারে, ইনজাস্টিসটাকে স্টপ করতে পারে। অ্যান্ড অ্যাট লাস্ট যাতে আমাদের কমিউনিটি পুলিশিং হয়, যাতে লোকেরা সেফগার্ড জানুক তাদের, তারা যদি নাই জানে অ্যাট দি ভেরি ফার্স্ট প্লেস যে এরকম লজ আছে, আগের যতগুলো আপনাকে ওয়ে ফরওয়ার্ড বললাম, 6টা ওয়ে ফরওয়ার্ড, এগুলো কিন্তু কোনোটাই কাজে দেবে না। বি ট্রেনিং, বিট স্পিডি জুডিশিয়াল প্রসিডিয়ার্স, কেন কি একটা লোক যখন তার রাইটের ব্যাপারেই জানবে না, হাউ ক্যান হি গো টু কোর্ট? কটা কেস আর সুও মোটো জাজমেন্টে যাবে, কেসেসে যাবে কোর্টে? সেখানটা দাঁড়িয়ে তো একটা লোক জানতে হবে, একটা মানুষ জানতে হবে যে আই হ্যাভ দোজ রাইটস। ওই রাইটসগুলো থাকলে সে যখন অ্যাওয়্যার থাকবে, হি ক্যান বি ভোকাল অ্যাবাউট দোজ রাইটস। সে যখন ভোকাল থাকবে, তো অটোমেটিক্যালি দি অপোজিট পার্সনও একটু ভাববে কিছু করার আগে ভুল কিছু। তো উইথ দিস আমি যদি একটা ব্যালেন্স কনক্লুশন ড্র করি, যেখানটায় আই উড সি যে কাস্টোডিয়াল ভায়োলেন্স রিফ্লেক্টস আ ডিপার ক্রাইসিস অফ কনস্টিটিউশনাল মোরালিটি, ওয়্যার দি স্টেট রিস্ক টার্নিং ফ্রম, যেরকম প্রথমেই বলছিলাম, প্রোটেক্টর টু ভায়োলেটর অফ রাইট। যেই স্টেটকে অ্যাট দি ফার্স্ট প্লেস প্রোটেক্টর হিসাবে দেখা হয়েছিল, সেই এই রকমের কাজ দিয়ে কিন্তু, অ্যাক্ট দিয়ে কিন্তু কোথাও না কোথাও ভায়োলেটর অফ রাইটস হয়ে যাচ্ছে। অ্যাজ সিন ইন দি রিসেন্ট কাস্টোডিয়াল ডেথ জাজমেন্ট, যেখানটায় দেখা গেছে যে জুডিশিয়ারি কিন্তু স্টেপ ইন করে এই রকমের ইনজাস্টিসটাকে কিন্তু সেফগার্ড করতে পারে বা
আনডান করতে পারে। কিন্তু এই রকমের প্রসিডিওর যাতে এক্সেপশনাল না হয়, রাদার কিন্তু নর্ম হওয়া উচিত। এটাকেও আমাদেরকে মেক শিওর করতে হবে আমাদেরকে, ইন দি সেন্স অফ জুডিশিয়ারিকে, যে এই রকমের কেসেস যাতে তারা নাও অ্যান্ড দেন দেখে আর ওভারসাইট বাড়ায়। যাতে এই যে ইনজাস্টিসগুলো হচ্ছে প্রিজনের মধ্যে, সেটা যাতে স্টপ করা যায়, আর তার সাথে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা যায় থ্রু হোয়াট এগেন রিফর্মস অ্যান্ড ডিগনিটি, অ্যান্ড নট বাই ক্রুয়েলিটি অ্যান্ড রেট্রিবিউশন. So at last, India must shift to human right based policing model where power is restrained, transparency is ensured, and dignity and justice is truly upheld. I would hope that after this discussion is over, Jetaki is already done, you will be able to write this question in a more holistic way. And I'm pretty sure about it. আর ইয়েস, লেখার পরে কিন্তু নিশ্চয়ই রাইস আইএস ওয়েবসাইটে আপনারা আপলোড করবেন, যাতে আপনাদের একটা ভ্যালুয়েবল ফিডব্যাক পান তার এগেনস্টে। অ্যান্ড ইয়েস, আপনারা যারা ভাবছেন যে আমরা তো মেন্সে বাংলাতে লিখবো, তাদের জন্য কিন্তু সেম কন্টেন্ট যেটা আমি পড়ালাম সেটা কিন্তু বাংলাতে অ্যাভেলেবেল আছে। আপনারা যদি চান এই কন্টেন্টটাও পড়তে পারেন, কেন কি এই কন্টেন্টটা উইল এনশিওর যে আপনার ল্যাঙ্গুয়েজ কোনো সময় লার্নিং আর কনসেপচুয়াল ক্ল্যারিটির মাঝখানে যাতে ব্যারিয়ার না হয়। With this, I would I would like to end this discussion, and I would hope that this video was helpful for your preparation. And if this video was really helpful for your preparation, I would also like you to like the video and subscribe to Rice IAS YouTube channel to get regular update like this. And above all this, I would also like that you should keep preparing anyhow, anywhere, because prelims is not too far. Thank you.